তো সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়া বা হুমকি দেওয়া আইনের চোখে মারাত্মক অপরাধ। নতুন যে আইন হয়েছে ন্যায় সংহিতা, সেখানে যদ্দূর জানি ওটা মিনিমাম 3 বছর জেল হয়, তার বেশিও হতে পারে। উনি মন্ত্রী হয়ে দলবল নিয়ে যেভাবে অলমোস্ট প্রায় হামলা চালিয়েছেন, এটা কিন্তু মন্ত্রীসুলভ আচরণ নয়। এইরকম হামলা করে পাড়ার যারা মস্তান এবং গুন্ডা, পূর্ব মেদিনীপুরে ওনাদের সংগঠন শেষ হয়ে গেছে। উনি ভাবছেন বা ওরা দল ভাবছে যে এইরকম লোককে দিয়ে সংগঠনটাকে টিকিয়ে রাখবেন, পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন বেআইনি দখলদারি উচ্ছেদ করতে গিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরি বাধার মুখে পড়লেন বন দপ্তরের এক মহিলা অধিকারী। সে বিষয়ে আপনি কি বলবেন? না, গোটা ঘটনাটা কাল থেকে যা শুনছি, এটা মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা শুধু একটা সাধারণ ঘটনা হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না। একজন মন্ত্রী একজন মহিলা আধিকারিককে অসম্মান করেছেন, এটা একটা দিক। তার সঙ্গে আরও অনেকগুলো বিষয় এর সঙ্গে যুক্ত রয়েছে। আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থা, আমাদের রাজ্যের রাজনৈতিক ব্যবস্থা, আমাদের রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি, শাসক দলের সংস্কৃতি, সব কিছুর সঙ্গে এই ঘটনা কিন্তু যোগ হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে এটা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা রয়েছি। প্রথম কথা, উনি একজন মন্ত্রী। উনি মন্ত্রী হয়ে দলবল নিয়ে যেভাবে অলমোস্ট প্রায় হামলা চালিয়েছেন, এটা কিন্তু মন্ত্রীসুলভ আচরণ নয়। এইরকম হামলা করে পাড়ার যারা মস্তান এবং গুন্ডা, তো একজন মন্ত্রীর আচার আচরণ যদি তার সঙ্গে মিলে যায়, সেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। কারণ মন্ত্রীরাও একটা বড় অংশের মানুষের কাছে রাজনৈতিক নেতা হিসেবে তারা কিন্তু অনুসরণযোগ্য। এখন দেশের একটা বড় অংশের মানুষ এই রাজ্যে যদি তাকে অনুসরণ করতে শুরু করে, সেটা একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। দ্বিতীয় যেটা, একজন সরকারি কর্মচারী, তিনি তার দায়িত্ব পালন করেছেন। তো সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়া বা হুমকি দেওয়া আইনের চোখে মারাত্মক অপরাধ। নতুন যে আইন হয়েছে ন্যায় সংহিতা, সেখানে যদ্দূর জানি ওটা মিনিমাম 3 বছর জেল হয়, তার বেশিও হতে পারে। 3 থেকে 6 বছর জেল হয়। ফলে উনি ওটা না জেনে যদি করে থাকেন, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে উনি অজ্ঞ, জানেনই না। আর যদি জেনে করে থাকেন, তিনি কিন্তু অন্যায় করেছেন। সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দেওয়া, হুমকি দেওয়া, এগুলো ভারতীয় ন্যায় সংহিতার চোখে মারাত্মক অপরাধ। আর একটা বিষয়, উনি বলে দিলেন ওখানে গিয়ে যে তোমাদের বন দপ্তরের রেঞ্জাররা কী করে আমি জানি, সব দুর্নীতি ফাঁস করে দেবো। তার মানে উনি মেনে নিচ্ছেন যে বন দপ্তরে দুর্নীতি আছে। তো বন দপ্তরে দুর্নীতি আছে, সেই বনমন্ত্রী কী করছেন? উনি চুপ করে বসে আছেন কেন? উনি বলুন যে দুর্নীতি হয়নি। উনি যদি বলেন যে চুপ করে থাকেন, তাহলে ধরে নেবো আমরা দুর্নীতি হয়েছে। এটা ঠিকই, পশ্চিমবাংলায় পরতে পরতে দুর্নীতি, সমাজে সর্বত্র দুর্নীতি, প্রতিটি জায়গায় দুর্নীতি। এই শাসক দলের টপ টু বটম দুর্নীতিগ্রস্ত। ফলে দুর্নীতি আছে, উনি হয়তো নিজে সেটা মানে হঠাৎ করে মুখ ফসকে বলে ফেলেছেন। এবং দুর্নীতি কথাটা একজন মন্ত্রী মেনে নিচ্ছেন, এই রাজ্যে বন দপ্তরে দুর্নীতি আছে। এর আগেও একজন বনমন্ত্রী নিয়োগ করা নিয়ে তিনি যখন দল ছেড়ে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে গালিগালাজ করেছিলেন, তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তারপর উনি যখন দলে ফিরে গেলেন, তখন সেই হুমকির কথা মানে ব্যবস্থা নেওয়ার যে তিনি হুমকি দিয়েছেন, তার কথা বেমালুম ভুলে গেলেন। অর্থাৎ এই রাজ্যে যে দুর্নীতি আছে, সেটা অন্য কেউ নয়, স্বয়ং মন্ত্রী মেনে নিচ্ছেন। এটাও এই ঘটনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মন্ত্রী তাহলে উনি যখন মানছেন দুর্নীতি, উনি কালকে বলেছেন, উনি কেন কোনো স্টেপ নিচ্ছেন না? এক্ষেত্রে মন্ত্রী তো স্টেপ নেবেন না, এই দপ্তরের মন্ত্রী তিনি নন। এই দপ্তরের মন্ত্রী যিনি, তার নাম বীরবাহা হাঁসদা। কিন্তু কথা হচ্ছে, তাকে তো স্টেপ নিতে হবে। তাকে হয় বলতে হবে কোথাও কোনো দুর্নীতি নিয়ে মন্ত্রী মিথ্যে কথা বলেছেন, অথবা তাকে দুর্নীতিটা মেনে নিয়ে স্টেপ নিতে হবে। তা যদি কেউ কিচ্ছু না করে, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে এরা প্রত্যেকে দুর্নীতিটাকে স্বীকার করে নিয়েছে। আমি তোমাকে একটা উদাহরণ দিই। কিছুদিন আগে একেবারে তোমাদের মতো ক্যামেরাম্যানদের সামনে এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মন্ত্রীকে বলেছিলেন, তুমি সল্টলেকে লোক বসাও। এবং তার কথাটা তুমি ভালো করে দেখবে, সেখানেও বলা হয়েছিল যে টাকা নিয়ে লোক বসানো হয়। অর্থাৎ একজন মন্ত্রীর বিরুদ্ধে টাকা নিয়ে লোক বসানোর অভিযোগ করেছিলেন, যিনি মন্ত্রিসভা পরিচালনা করেন। এগুলো কি ছেলে খেলা কথা নাকি? এগুলো তো মানে গোটা ভারতের কাছে, পৃথিবীর কাছে বার্তা যাচ্ছে যে এখানে দুর্নীতি হয় এবং দুর্নীতি সবাই মেনে নেয়, সহ্য করে। সে দুর্নীতি জানে সকলে, কিন্তু দুর্নীতি সহ্য করা হয়। এটাই এই পশ্চিমবাংলার রাজনীতি এবং প্রশাসনের এক ভয়ঙ্করতম দিক। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে দিয়ে এই মহিলা অফিসারকে দেখে নেওয়ার হুমকি অবধি দিতে শোনা গেছে তাকে। এবং তিনি এটাও বলেছেন, আপনার আয়ু 7-8 দিন, 10 দিন।
না এটা দুরকম হতে পারে। আপনার আয়ু মানে তাকে কি মানে একদম পৃথিবী থেকে সরানো হবে এরকম কিছু বলতে চেয়েছেন নাকি, নাকি সরিয়ে দেওয়ার কথা বলেছেন? বন দপ্তরের একজন আধিকারিককে উনি কীভাবে সরাতে পারেন? উনি তো বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নন, উনি তো জেল মন্ত্রী, কারা দপ্তরের মন্ত্রী। উনি কী করে সরাবেন? তাহলে ওনার ক্ষমতা এত বেশি যে উনি একজন কারামন্ত্রী হয়ে, জেল মন্ত্রী হয়ে তিনি বন দপ্তরের একজন অফিসারকে সরিয়ে দেবেন। তার মানে এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার তিনি ভোগ করছেন। আর যদি অন্যরকম মানে থাকে তাহলে তো ভয়ঙ্কর, লোকে তো অন্যরকম মানেই প্রথম করবে, সরিয়ে দেওয়া হবে। এর কথার মানেটা কি? একজন সরকারি কর্মচারী তার কাজ করেছে, সে সরকারি জমি বাঁচানোর চেষ্টা করছে, তাকে প্রকাশ্যে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। এ রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার এর চেয়ে আর কি বেশি উদাহরণ হতে পারে? এটাই তো উদাহরণ, এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। এর আগেও আমরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বিভিন্ন রকম কথা তার মুখ দিয়ে শুনতে পেরেছি। এইবারও তিনি বিভিন্ন রকমের অপ্রাসঙ্গিক কথা, যেরকম জানোয়ার, বেয়াদব, এই জাতীয় কথা উল্লেখ করেছেন। এগুলো দুটো দিক আছে। একটা হচ্ছে যে দলের সংস্কৃতি, তার ব্যক্তিগত রুচি এবং সংস্কৃতি। দুর্ভাগ্যবশত উনি একজন মেদিনীপুরের মানুষ, কিন্তু মেদিনীপুরের মানুষের এই ধরনের রুচি সংস্কৃতি হয় না। মেদিনীপুরের মানুষরা নিজেদের সংস্কৃতিবান মানুষ বলেই মনে করে। এবং তিনি যে জেলার, পূর্ব মেদিনীপুর, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা। প্রত্যেক বছর মাধ্যমিক, হায়ার সেকেন্ডারিতে পাশের হার সবচেয়ে বেশি থাকে এই পূর্ব মেদিনীপুরে। সেই জেলার মাথা তিনি নামিয়ে একদম ছোট করে দিয়েছেন। ফলে তার কারণ একটাই, আসলে ওই বলে না, যে ঝাড়ে যে বাঁশ তৈরি হয়, যেখানে ঢুকেছেন সেই ঝাড়েরই বাঁশ। ফলে এই কথাই বলবেন। সেই দলের টপ টু বটম নেতারা এই ধরনের ভাষায় কথা বলে, উনিও সেই ভাষা বলেছেন। উনি আর নতুন করে ভদ্র হবেন কী করে? আর একটা কথা হচ্ছে যে এই মানে রাষ্ট্রপতিকে যিনি যখন কথাটা উনি বলেছিলেন, গোটা ভারতবর্ষ কেন, যেখানে যেখানে বাঙালি আসে সবাই ছিৎকার করেছিল। ওনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল, ওনাকে ওনার পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল। কিচ্ছু করা হয়নি। মুখ্যমন্ত্রী খালি নিজে ক্ষমা চেয়ে নিলেন। আরে একটা লোককে রাস্তায় আচ্ছা সে ঘুষি মারলাম, দিয়ে বললাম আমি আমার আচরণটা প্রত্যাহার করে নিচ্ছি, তাতে সেই লোকটা গেল, সে তো মার খেয়ে গেল। এই যে বলে না আমি আমার কথা প্রত্যাহার করে নিচ্ছি, লোককে উদম গালি দিলাম তারপর কথা প্রত্যাহার করে নিলাম, এটাও ঘটনা তাই ঘটলো। উনি ভারতের রাষ্ট্রপতি, যিনি উপজাতি সম্প্রদায়ের মহিলা, যিনি উপজাতি সাঁওতাল সম্প্রদায়ের মহিলা, তাঁর নিজের যে লড়াই, তাঁর জীবনের যে বহু ট্র্যাজিক ঘটনা আছে সেগুলোকে সামলে তিনি দাঁড়িয়েছেন এবং ভারতীয় জনতা পার্টি তাকে রাষ্ট্রপতি পদে নমিনেট করেছে। তো দেশের গর্ব। পৃথিবীর কটা দেশ, আমেরিকা আজ অবধি কোনো রেড ইন্ডিয়ানকে তারা রাষ্ট্রপতি করতে পারেনি। অস্ট্রেলিয়া, তাদের ওখানে যে উপজাতি থাকে তারা তাদের সেখানে প্রধানমন্ত্রী করতে পারেনি। নিউজিল্যান্ডের মাউরি উপজাতি, তারা কি কাউকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি করতে পেরেছে? এটা ওখানে রাষ্ট্রপতি থাকে না, প্রধানমন্ত্রী করতে পারেনি। আমরা আমাদের দেশের উপজাতি সম্প্রদায়ের মহিলাকে রাষ্ট্রপতি করতে পেরেছি। আমাদের দেশের গণতন্ত্রের সাফল্য, তার চেহারা তুলে, রং তুলে কুৎসিততম ভাষা বলেছিলেন, তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। তা উচিত ছিল মুখ্যমন্ত্রী তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া, কিছু তো করেননি। উপরন্তু তিনি মেনে নিলেন, তিনি তাকে মন্ত্রিসভায় রেখে দিলেন, খালি নিজে ক্ষমা চেয়ে নিলেন। এতে তো আর যাই হোক এই রকমের লোকগুলো প্রশ্রয় পেয়ে যায়। আসলে হয়েছে কি, পূর্ব মেদিনীপুরে ওনাদের সংগঠন শেষ হয়ে গেছে। উনি ভাবছেন বা ওরা দল ভাবছে যে এই রকম লোককে দিয়ে সংগঠনটাকে টিকিয়ে রাখবেন, পারবেন না। সংগঠন যা ছিল গতকালের ঘটনার পর পুরো সংগঠন তছনছ হয়ে গেল, কিচ্ছু থাকলো না পূর্ব মেদিনীপুরে, কেন গোটা মেদিনীপুর জেলায়। লিখে নিন আমার কাছ থেকে। কারামন্ত্রী অখিলগিরির অসভ্যতা আর কতদিন প্রশ্রয় দেবেন তার দল? যতদিন ক্ষমতার রাজনীতি এরা করবে। এরা তো নির্বাচনে সহজভাবে যেতে না, এরা চুরি করে যেতে, মানুষকে ভয় দেখিয়ে যেতে, মানুষকে নির্বাচনের পর লোকের ঘরবাড়ি তছনছ করে, মহিলাদের উপর ভয়ঙ্করতম অত্যাচার হয়। গত 2021-এর নির্বাচনের পরে 60-এর বেশি বিজেপি কর্মী নিহত হয়েছেন। তাদের বাড়ির মহিলাদের উপর অবর্ণনীয়, অমানুষিক, নারকীয়, পাশবিক অত্যাচার হয়েছে। অনেকে ঘরদোর ছেড়ে পালিয়ে গেছে, কেউ মেদিনীপুর ছেড়ে, পুরুলিয়া ছেড়ে ঝাড়খণ্ডে পালিয়ে গিয়েছিল, উড়িষ্যায় পালিয়ে গিয়েছিল, কেউ পুরুলিয়া ছেড়ে ঝাড়খণ্ডে, কেউ উত্তরবঙ্গ ছেড়ে আসামে পালিয়ে গিয়েছিল। এই ধরনের ঘটনা ঘটেছিল এবং সেটা গোটা ভারতের মানুষ এদের
ছিছি করেছিল, মুখে থুতু দিয়েছিল, তারপরেও এদের চেতনা হয়নি। এরা জানে মারপিট করেও এরা জিততে হবে, কারণ মানুষ এদের ভোট দেয় না। এত করেও ভারতীয় জনতা পার্টির সংগঠন ভাঙা যায়নি। ফলে এই আতঙ্ক আছে, এদের সহ্য করা হবে, কারণ এরা ভোটটা এনে দেয়। আরে কিছুদিন আগে একজন সিপিএমের এমএলএ, তৃণমূলের এমএলএ বলল না উত্তর দিনাজপুরে, আমরা কিন্তু ভোটটা আনিয়ে দিই, 1 লক্ষ ভোটে আমরা লিড করিয়েছিলাম। তার যে ঘনিষ্ঠ একজন লোকজনের উপর মারপিট অত্যাচার করেছিল, এমএলএ বলল কি, আমরা 1 লক্ষ ভোটে লিড দিই। আসল কথা হচ্ছে জেতা, কারণ এরা জানে একদিন যখনই হারবে, এরা তো কি পাবলিক এদের কী করবে সে তো ভবিষ্যতের প্রশ্ন, দলটা উঠে যাবে। ফলে সেই ভয়ে ওরা যেভাবে হোক দলটাকে রাখার চেষ্টা করছে, সেইভাবে রাখা যায়, আজ হোক কাল যেতেই হবে, কিচ্ছু করার নেই, যেতে এদের হবেই। মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চাইলেন, কিন্তু অখিলগিরি তো ক্ষমা চাইলেন না। মুখ্যমন্ত্রী এখনও কেন চুপ আছেন? তিনি কি আবার বলবেন তিনি কিছু শোনেননি? আমার উত্তরটা আগের উত্তরই, কারণ তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে তাঁর এই কুরুবংশ গদা যুদ্ধ লাগিয়ে দিয়েছে, দল টিকবে না। একটা সময় হয়েছিল না, শ্রীকৃষ্ণের নিজের যদু বংশ নিজেদের মধ্যে খুনোখুনি করে ধ্বংস হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণকে অসহায়ভাবে দেখতে হয়েছিল যে তার বংশের একটা কেউ বেঁচে রইল না। তৃণমূলেরও সেই হাল হয়েছে। তৃণমূলের এদের ভূমিকা ওই অন্ধ ধৃতরাষ্ট্রের মতো, চোখের সামনে দেখে যে কুরুবংশ বা কৃষ্ণের সামনে যেরকম যদুবংশ ধ্বংস হয়ে গিয়েছিল, ওদের সাধের বাগান তছনছ হওয়া শুরু হয়েছে এবং হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিচ্ছু করার নেই, এটা হচ্ছে বাঁচানোর শেষ চেষ্টা, কিচ্ছু করার নেই। এত চেষ্টা করেও বাঁচাতে পারবেন না, এরা শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে, মুছে যাবে। কুণাল ঘোষ এই ঘটনাটির বিরোধিতা করেছেন ঠিকই, কিন্তু তার সাথে সাথে তিনি এটাও বলেছেন, তবে সিপিএম বিজেপির এটা নিয়ে বলার কোনো অধিকার নেই, ওরা এর থেকেও অনেক কুৎসিত কাজ বারবার করেছে। ওই লোকটির একটা কথার উত্তর দেওয়া মানে তাকে গুরুত্ব দেওয়া। এক মুখ দাড়ি গোঁপ নিয়ে যখন জেলে ওকে তার সরকারই নিয়ে যাচ্ছিল, তখন নিজের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে যা যা বলেছিল, কেন বলেছিল তার উত্তর দিই। সেই জন্য মমতা ব্যানার্জির কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাক। যখন আবার সেই ভিডিও প্রকাশ করবে যে কুণাল ঘোষ বলেছে মমতা ব্যানার্জির পায়ে ধরে ক্ষমা চেয়েছে, হ্যাঁ আমি যা বলেছিলাম মিথ্যে বলেছিলাম, অন্যায় করেছি, তখন আমরা তার কথার গুরুত্ব দেবো। তার কথা গুরুত্ব দেবো না, কারণ সে তার নিজের দলের সর্বোচ্চ নেত্রীকেই ছাড়েনি, ওর কথার গুরুত্ব দেওয়ার কী আছে? ও এরকম বলে যায়, তোর দল তো ওকে বলেছে, কারণ জানে এইসব কথা না বললে ওকে আবার জেলে পুরে দেবে। ও প্রাণের দায়ে করছে, সুতরাং ওর কথায় বেশি গুরুত্ব দিও না। দিলে সমস্যা হবে কি, যে সমাজ আরও খারাপ হবে, যতটা এই রাজ্যের সংস্কৃতি খারাপ হয়েছে আরও খারাপ হবে। মুখ্যমন্ত্রী যে অখিলগিরিকে মন্ত্রীর পদ থেকে এখনো সরাননি, এর পিছনে কি অন্য কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে বলে আপনার মনে হয়? উত্তরটা আগে দিয়ে দিয়েছি। মেদিনীপুর জেলায় তাঁর সংগঠন তছনছ হয়ে গেছে, বিশেষত পূর্ব মেদিনীপুরে। লোকসভায় একটাকেও জেতাতে পারেননি, এত করেও জেতাতে পারেনি। ফলে এই ধরনের লোকগুলোকে দরকার, তার হাতে কিছু লোক রয়েছে। এই দেখলে না, যখন এই মহিলা সরকারি অফিসারকে গালিগালাজ করছিল, তার পাশাপাশি কারা সব দাঁড়িয়েছিল? এরাই তো ভোটের সময় হেল্প করে। তারা কোন ভাষায় কথা বলছিল? এরাই তো তৃণমূলের আসল ভোট ক্যাচার, ভোট মেকার, এরাই ভোট তৈরি করে। ফলে তা চটাবে কেন? চটালে তো একবারে সুদে মূলে সব যাবে, তছনছ হয়ে যাবে। সেই জন্য চটাবে না, এটা নির্বাচনের জন্য চটাচ্ছে না, আর কিছু না।